আসসালামু আলাইকুম, সবাইকে নতুন ক্লাসে স্বাগতম। আজকে আমরা গত ক্লাসের ধারাবাহিকতায় লেকচার নাম্বার 2 শুরু করতে যাচ্ছি, যেখানে আমরা গত ক্লাসেরই বেসিকটাকে আরও বেশি স্ট্রং করব। আজকের ক্লাসের টপিক তোমরা দেখতে পাচ্ছ, স্ট্যাবিলিটি অফ নিউক্লিয়াস অ্যান্ড বিটা ডিকে। তো আমরা যেহেতু মডার্ন ফিজিক্স পড়তেছি, তো মডার্ন ফিজিক্সটাকে আমরা মডার্ন করেই পড়ব, যাতে কোনো ধরনের কনস আমাদের বাদ না যায়। তো আমরা সেভাবেই ইনশাল্লাহ এটাকে শেষ করব। তো আজকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ টপিক আছে। তো সেই আমাদের আজকের টপিকের মূল পার্টে ঢোকার আগে তোমাদের কিছু বেসিক জিনিস আমি আজকে পড়াতে চাই। তো চলো সেগুলো আমরা আজকে শুরু করি। প্রথমে আমি যেটা সম্পর্কে জানাতে চাই, 4টা গুরুত্বপূর্ণ ডেফিনেশন সম্পর্কে। তো ডেফিনেশনগুলো পরবর্তীতে লেখা আছে, তার আগে আমি বেসিকটা শেষ করি। প্রথম যেই ডেফিনেশনটা আমি পড়াতে চাই সেটা হলো আইসোটোপ কি। তো আমি 4টা জিনিস একসাথে লিখি, তারপর আমি শেষ করে দিই। যেমন ধরো, শুরু করি আইসোটোপ দিয়ে, আইসোটোপ। তারপর আমি লিখলাম আইসোটোন, আইসোটোন। পরবর্তীতে আমি লিখলাম আইসোবার, আইসোবার, আইসোবার। পরবর্তীতে আমি লিখলাম আইসো ইলেকট্রন, আইসো, আইসো, আইসো ইলেকট্রন, এই 4টা গুরুত্বপূর্ণ সংজ্ঞা আমাদের জানা লাগবে। তো এগুলো আসলে কি বোঝাচ্ছে আমি তোমাদের একটু চলো আলোচনা করি। খেয়াল করো, আগে শর্টকাটটা শিখাই। যেমন এই যে আইসোটোপের লাস্টে কিন্তু প আছে, আইসোটোনের লাস্টে ন আছে, আইসোবারের লাস্টে বার আছে, আইসি ইলেকট্রনের লাস্টে ইলেকট্রন আছে। আমাদের এই 4টা জিনিস মিন করতেছে একই মৌলের সংকেতটা একই মৌলের এমন এমন অনেক ধরনের ডেরিভেটিভ আছে যেগুলো কিনা যাদের সবারই প্রোটন সংখ্যা সমান, কিন্তু নিউট্রন সংখ্যাগুলো ভিন্ন। আমি আসলে কি বোঝাচ্ছি তার আগে আমি লিখে ফেলি। দাও, তোমরা আগে একটু ধৈর্য নিয়ে দেখো, তারপর আস্তে আস্তে সব বুঝে যাবো। দেখো, আইসোটোপ মানে হলো, লিখলাম প্রোটন, আমি পি দিয়ে প্রকাশ করলাম। আইসোটোন মানে হলো নিউট্রন, আমি এন দ্বারা প্রকাশ করলাম। আইসোবার মানে হলো ভর, কি বললাম আমি, ভর বা ভর সংখ্যা, যাকে আমি কি দ্বারা প্রকাশ করি, এ দ্বারা প্রকাশ করি, এটাকে আমি বলতেছি ভর সংখ্যা। আর আইসি ইলেকট্রন মানে হলো ই মাইনাস, মানে ইলেকট্রন দ্বারাই প্রকাশ করতেছি। তার মানে এমন কিছু মৌল আছে যাদের কিনা কি প্রোটন সংখ্যাগুলা সমান, কিন্তু নিউট্রন সংখ্যাগুলা ভিন্ন। এইগুলোকে পরস্পরের আইসোটোপ বলা হয়। তার মানে আমি আগে চিন্তা করো, যখন আমরা দেখবো আইসোটোপ, তার মানে বুঝবো ওই মৌলগুলার প্রোটন সংখ্যা সমান। মানে আমি বুঝাচ্ছি এগুলা কি সব সমান থাকবে। আমি বুঝাচ্ছি এই সবগুলো কি থাকবে, সমান থাকবে, সমান থাকবে। চলো আমরা বোঝার চেষ্টা করি। দেখো, আমি এই পাশে 4টা সংকেত লিখি। ধরো যে আমি বললাম এক্স একটা মৌল, এক্স যে কোনো মৌল হতে পারে। তোমাকে আমি বললাম যে ওয়াই একটা মৌল, আমি এই পাশে লিখলাম ওয়াই একটা মৌল। তারপর আমি বললাম জেড আরেকটা মৌল। তারপর আমি বললাম ডব্লিউ মাইনাস একটা মৌল। আমি 4টা ভিন্ন ভিন্ন মৌল আমি এখানে লিখলাম, যদিও এই মৌলগুলা কাল্পনিকভাবে ধরে নিয়েছি সংকেতগুলা। ধরো 4টা মৌল আছে। এক্স এর ভর সংখ্যাকে আমি বললাম 230, আর এক্স এর যে পারমাণবিক সংখ্যা তাকে আমি বললাম 90। ওয়াই এর ক্ষেত্রে আমি বললাম তার ভর সংখ্যা হলো 232, আর তার পারমাণবিক সংখ্যা হলো 91। জেড এর ক্ষেত্রে বললাম 231 তার ভর সংখ্যা, আর পারমাণবিক সংখ্যা আমি বললাম 92। এবার আমি ডব্লিউ মাইনাস এর ক্ষেত্রে বললাম ওর ভর সংখ্যা 231, আর পারমাণবিক সংখ্যা বললাম 91। একটা জিনিস আমাকে তোমরা বলবা, এই 4টা জিনিসের আমি সব খুঁটিনাটি বের করব। কিভাবে বের করবো দেখো, বুঝতে পারতেছি কিভাবে বের করা যাবে এগুলা। এক্স এর ক্ষেত্রে
তার ভর সংখ্যা যদি 230 হয় এবং পারমাণবিক সংখ্যা যদি 90 হয়, তাহলে তুমি আমাকে বলো ওদের নিউট্রন এক্স এর নিউট্রন সংখ্যা কত? এক্স এর নিউট্রন সংখ্যা কিন্তু আমাদের হবে 140। ওয়াই এর নিউট্রন সংখ্যা কি হবে? 232 মাইনাস 91, তার মানে হবে 141। আশা করি আমরা এগুলো বুঝতে পারতেছি। আমরা সবাই জানি যে ভর সংখ্যা ইজ ইকুয়াল টু কি? পারমাণবিক সংখ্যা প্লাস কি? নিউট্রন সংখ্যা। এই সূত্র থেকে আমাদের এগুলো বের করতে পারতেছি। এগুলো আমরা বেসিক আমরা সবাই মোটামুটি জানি। এবার আসো জেড এর নিউট্রন সংখ্যা বের করতে চাচ্ছি। জেড এর নিউট্রন সংখ্যা কি হবে? 231 মাইনাস 92, তবে কত হবে? নিউট্রন সংখ্যা 139, এটা কত হবে? 139। আর এইটা নিউট্রন সংখ্যা কি হবে? এটা নিউট্রন সংখ্যা হবে আমাদের 140। এটা আমি হিসাব করে বের করে ফেললাম। এখন আমাকে বলো তো যে এক্স এর ইলেকট্রন সংখ্যা কি হবে? অবশ্যই 90, কারণ এক্স তো কোনো পজিটিভ নাই নেগেটিভ নাই। তাহলে এটা কি? পারমাণবিক সংখ্যা ইজ ইকুয়াল টু হবে তার ইলেকট্রন সংখ্যা। এবার আসো ওয়াই ক্ষেত্রে বলো। ওয়াইও কিন্তু সেম, এটা পজিটিভও না নেগেটিভও না, তার মানে নিউট্রাল একটা অ্যাটম। এইটার পারমাণবিক সংখ্যা ইজ ইকুয়াল টু হবে, সরি এটা এন লিখে ফেলছি, এটা ইলেকট্রন সংখ্যা। এইটার ইলেকট্রন সংখ্যা হবে, এটা ইলেকট্রন সংখ্যা ডিপকা এটা নেই, এইটা ইলেকট্রন সংখ্যা হবে, ইলেকট্রন সংখ্যা হবে 91। আর এইটা ইলেকট্রন সংখ্যাও কিন্তু হবে কি? 92। কিন্তু এইটা ইলেকট্রন সংখ্যা বলতো কি হবে? ওর পারমাণবিক সংখ্যা 91, তার মানে ওর মধ্যে কিন্তু প্রোটন সংখ্যা 91। তা ইলেকট্রন কয়টা আছে? ও কিন্তু মাইনাস আকারে আছে, তার মানে ও কিন্তু আরেকটা ইলেকট্রন এক্সট্রা গ্রহণ করেছে। তার মানে 91টা আগে থেকেই ছিল এবং এক্সট্রা সে একটা গ্রহণ করলো, তার মানে তার 92টা ইলেকট্রন তার মধ্যে আছে। আশা করি এটা আমরা বুঝতে পারছি। এতটুকু বেসিক আমাদের আশা করি আমাদের আছে। আমরা যদি বলি যে ক্লোরিনের নর্মাল অবস্থায় যে ক্লোরিন, সেটা কিন্তু কি আছে? আমি তো এক্সাম্পল হিসাবে চিন্তা করি যে ক্লোরিন যেটা, ওর কিন্তু 17টা কি আছে? প্রোটন আছে, আর 17টা কি আছে? ইলেকট্রন আছে। বাট ক্লোরাইড যে আয়নটা আছে Cl মাইনাস, এর মধ্যে কি আছে? প্রোটন কিন্তু 17টাই আছে, প্রোটন বাড়েও নাই কমেও নাই, বাট ইলেকট্রন সে একটা গেইন করছে না, তাহলে তার কিন্তু 18টা ইলেকট্রন আছে। তো এখানেও সেই একই ব্যাপারটা ঘটছে। যাই হোক, এবার আসো আমরা বোঝার চেষ্টা করি। তাহলে এখন চিন্তা করো, আমি এমন এলিমেন্টগুলোকে বলতেছিলাম যে আইসোটোপ কারা, আইসোটোন কারা, আইসোবার কারা, আইসো ইলেকট্রন কারা। তার মানে আমি আইসোটোপ বলতেছি এমন মৌলগুলোকে যাদের কিনা পরস্পর প্রোটন সংখ্যাগুলো পরস্পর সমান। তাহলে এখন বলো তো যে কাদের কাদের প্রোটন সংখ্যাগুলো পরস্পর সমান? তুমি দেখতে পাচ্ছ যে কাদের কাদের প্রোটন সংখ্যাগুলো পরস্পর সমান হবে? কাদের কাদের প্রোটন সংখ্যা পরস্পর সমান হয়? দেখো তো এখানে যে কারো হ্যাঁ প্রোটন সংখ্যা পরস্পর সমান হবে। দেখো তো এই যে ওয়াই যেটা আছে 91 এবং ডব্লিউ যেটা আছে ওরও কিন্তু 91, তার মানে ওর প্রোটন সংখ্যা আর ওর প্রোটন সংখ্যা কিন্তু পরস্পর সমান। তার মানে আমরা আইসোটোপ বলতে পারি কাদের কাদের? এখানে এক্সাম্পল হিসাবে ওয়াই আর ডব্লিউ কে, এরা পরস্পরের কি? আইসোটোপ। তার মানে আমরা বলতে পারি এমন কিছু এলিমেন্ট, এমন কিছু মৌল যাদের কিনা কি, তাদের প্রোটন সংখ্যা পরস্পর সমান কিন্তু নিউট্রন সংখ্যা কিন্তু আবার ভিন্ন। কারণ ওয়াই এর নিউট্রন সংখ্যা 141 এবং ডব্লিউটা কিন্তু 140। তাহলে এদেরকে পরস্পরের কি বলা হয়? এদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয়। এখন তোমরা বুঝতে পারছো বাকিগুলো কি হবে? তাহলে আইসোটোন কি হবে? আইসোটোন হবে যাদের নিউট্রন সংখ্যা পরস্পর সমান। তাহলে এখন বলো তো কাদের নিউট্রন সংখ্যা পরস্পর সমান? এখানে অবশ্যই এক্স আর ডব্লিউর। এক্স আর ডব্লিউ কিন্তু নিউট্রন সংখ্যা পরস্পর সমান। নিউট্রন সংখ্যা এক্স এর কত? 140, আর ডব্লিউ মাইনাস যেটা ওরও কিন্তু আমাদের 140। তাহলে আমরা বলতে পারি নিউট্রন সংখ্যা কার কার সমান? এখানে এক্স অ্যান্ড ডব্লিউ। এবার আমাকে বলো আইসোবার। আইসোবার বলতে কে সমান? ভর সংখ্যা সমান। কি সমান? ভর সংখ্যা। এই বলতে আমি বোঝাচ্ছি ভর সংখ্যাকে। তাহলে ভর সংখ্যা বলো তো কার কার সমান? এখানে ভর সংখ্যা কিন্তু এখানে কার কার সমান বলো? এই যে 231, তার মানে ওর আর ওর সমান না, তার মানে জেড আর ডব্লিউর সমান কিন্তু ভর সংখ্যা। এবার আমাকে বলো ডব্লিউ মাইনাস, সরি এখানে মাইনাসগুলো হবে, এটা মাইনাস হবে, সবই মাইনাস হবে। এবার আমাকে বলো যে আইসো ইলেকট্রন কি? তাহলে এমন এলিমেন্ট, এমন দুইটা এলিমেন্ট যাদের পরস্পর কি সমান? যাদের পরস্পর ইলেকট্রনগুলো সমান। তাহলে ইলেকট্রনগুলো কার কার সমান বলতো? এই যে জেড এর কিন্তু 92টা, ডব্লিউরও কিন্তু 92টা। তার মানে আইসো ইলেকট্রনও কিন্তু পরস্পর কারা কারা? জেড অ্যান্ড ডব্লিউ। তা আশা করি আমরা এই চারটা কনসেপ্ট বুঝতে পারছি। তার মানে এমন কিছু এলিমেন্ট সম্ভব যে এলিমেন্টগুলো কি, তাদের প্রোটন সংখ্যা পরস্পর সমান, তাদেরকে আমরা আইসোটোপ বলতেছি। যাদের নিউট্রন সংখ্যা পরস্পর সমান তাদেরকে আমরা আইসোটোন বলতেছি। এবং যাদের ভর সংখ্যা পরস্পর সমান তাদের কিন্তু আমরা কি বলতেছি? আইসোবার বলতেছি। এবং যাদের ইলেকট্রন সংখ্যা পরস্পর সমান তাদেরকে আমরা কিন্তু ইলেকট্রন বলতেছি। প্রকৃতিতে এমন অনেক এলিমেন্ট পাওয়া যায় যাদের কিনা কি
প্রোটন সংখ্যা পরস্পর সমান, যাদেরকে আমরা আইসোটোপ বলি। এবং আইসোটোপ কথাটা তোমরা ইতিমধ্যেই হয়তো শুনেছো, কেমিস্ট্রিতে শুনেছো বা বায়োলজিতে শুনেছো, তোমরা দেখেছো যে আইসোটোপের ব্যবহার কিন্তু বহুল আছে। তার মানে আইসোটোপ কিন্তু প্রকৃতিতে অনেক বেশি পাওয়া যায়। যেমন হাইড্রোজেনের কিন্তু প্রায় 7টা মতো আইসোটোপ আছে, 3টা প্রকৃতিতে পাওয়া যায়, 4টা আমরা কৃত্রিমভাবে ইউজ করি। এবার দেখো আমরা নেক্সট স্লাইডে যদি যাই, দেখো এখানে কিন্তু সব সংখ্যাগুলো আমি লিখে দিয়েছি যে আইসোটোপ কি একই মৌলের এমন সব পরমাণু যাদের প্রোটন সংখ্যা পরস্পর একই কিন্তু নিউট্রন সংখ্যাগুলো কি ভিন্ন। যেমন দেখো হাইড্রোজেনের 3টা আইসোটোপ, একটা কি পোট্রিয়াম H1, যেটাকে আমরা সবাই হাইড্রোজেন বলে জানি, তো এটাই কিন্তু আমাদের পোট্রিয়াম। তারপর এমনও হইতে পারে যে হাইড্রোজেনের কিন্তু প্রোটন সংখ্যা সমান, এই সবগুলোর ক্ষেত্রে কিন্তু প্রোটন সংখ্যা 1। খেয়াল করো, এটা কিন্তু প্রোটন সংখ্যা 1, এটারও প্রোটন সংখ্যা 1, এটারও কিন্তু প্রোটন সংখ্যা 1, সবার প্রোটন সংখ্যা 1, এই জন্য তারা আইসোটোপ। কিন্তু তাদের কারোরই নিউট্রন সংখ্যা এখানে সমান না। যেমন প্রথমটার ক্ষেত্রে নিউট্রন সংখ্যা কিন্তু আমাদের কত 0, 1 - 1, এবং এর ক্ষেত্রে কিন্তু নিউট্রন সংখ্যা কত 1, 2 - 1, এবং এর ক্ষেত্রে কিন্তু নিউট্রন সংখ্যা কত 3 - 1, মানে হলো 2। তার মানে এদের নিউট্রন সংখ্যা কিন্তু পরস্পর ভিন্ন, কারণ ভর সংখ্যাটাও ভিন্ন। তাহলে আমরা বলতে পারি এরা পরস্পরের কি আইসোটোপ, যেহেতু তাদের প্রোটন সংখ্যা সমান। তার মানে যে পোট্রিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম সবাই হাইড্রোজেনের এক একটা ডেরিভেটিভ টাইপের। তারপরেরটা দেখো, তাহলে এখন পরে কি আছে, পরবর্তীতে আমাদের আছে আইসোবার। তার মানে আইসোবার কারা, যাদের ভর সংখ্যাগুলো পরস্পর সমান, তাদেরকে আমরা বলতেছি আইসোবার। তাহলে আইসোবার বলতে আমরা বোঝাচ্ছি তাদের ভর সংখ্যাগুলো সমান। দেখো এখানে ভর সংখ্যাগুলো সমান। যেমন কি দেখো তো, এই দেখো কার্বন, নাইট্রোজেন, কার্বনের এই যে 14 নম্বর তার ভর সংখ্যা, নাইট্রোজেনের 14 নম্বর তার ভর সংখ্যা। আরেকটা জিনিস তোমরা জেনে রাখবা যে আমাদের কার্বনের কিন্তু অনেকগুলো আইসোটোপই আছে। তা কার্বনের কিন্তু এইটা একটা আইসোটোপ 14 আর 6। আমরা কিন্তু নর্মালি দেখি এইটা যে 12 আর হলো 6। তো এটা কিন্তু আমরা নর্মালি জানি, এটা নর্মাল কার্বন, এটার কোনো কি নাই, এটার কোনো মানে এটা নর্মালি পাওয়া যায় আর কি। এটা তেজস্ক্রিয়তা আছে, এটা আমরা একটু পরে আলোচনা করতেছি যে এটা কেন তেজস্ক্রিয়, এটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করবো আজকে। তাহলে এইটা কিন্তু নিউট্রন সংখ্যা কত 6 এবং প্রোটন সংখ্যা কত 6। কারণ এটা নর্মাল কার্বন, কিন্তু এই কার্বনটা কিন্তু নর্মাল না, এটা কি কার্বন, এটা তেজস্ক্রিয় কার্বন। তার মানে আমরা বলতে পারি না যে এই দুইটা কার্বন পরস্পরের কি আইসোটোপ, আইসোটোপ কিন্তু বলা যায়। তো বুঝতে পারছো, এই দুইটা কার্বনে কিন্তু পরস্পরের কিন্তু আইসোটোপ, কারণ এদের প্রোটন সংখ্যা পরস্পর সমান। তাহলে আইসোবার বলতে দেখো বোঝাচ্ছে যে কার্বনের এই আইসোটোপটা এবং নাইট্রোজেন, এখানে কিন্তু আবার দুইটা ভিন্ন ভিন্ন নিউক্লিয়াসের মধ্যে একটা কার্বন আর একটা নাইট্রোজেন, এদের ভর সংখ্যা কিন্তু পরস্পর সমান, বাট এদের নিউট্রন সংখ্যা বা তোমার প্রোটন সংখ্যা কিন্তু সমান না। তো এরা পরস্পরের কি আইসোবার। আইসোটোন কি, তাদের নিউট্রন সংখ্যাটা পরস্পর সমান। যেমন দেখো বোরনের ক্ষেত্রে 12 আর 5, নিউট্রন কত হবে 7। আর এই যে কার্বন 13 যেটা, এটার ক্ষেত্রে কত হবে 7। তবে নিউট্রন সংখ্যা সমান, বাট ভর সংখ্যাও সমান হচ্ছে না, এবং আমাদের বিশেষ করে প্রোটন সংখ্যাটা কিন্তু সমান হচ্ছে না। তো প্রোটন সংখ্যাটা ভিন্ন, তাদেরকে আমরা কি বলতে পারি, আইসোটোন বলতে পারি। আর আইসো ইলেকট্রন বলতে কি বোঝাচ্ছি, যাদের যেসব ইলেকট্রনিক সত্তার কি ইলেকট্রন সংখ্যাগুলো সমান। যেমন সোডিয়াম প্লাস, ওর মধ্যে ইলেকট্রন কয়টা আছে 10টা না, হ্যাঁ 10টা। নিয়নের মধ্যে কয়টা আছে 10টা না, হ্যাঁ 10টা। ফ্লোরিন মাইনাস, ওর মধ্যে 9টা ছিল, একটা সে গ্রহণ করছে, এই জন্য 10টা হয়েছে। আর সোডিয়ামের মধ্যে 11টা ছিল, একটা সে ত্যাগ করছে, এই জন্য কত হয়েছে 10টা হয়েছে। সবার মধ্যে এখন 10টা ইলেকট্রন আছে, যাদের ইলেকট্রনীয় বিন্যাস সবারই কিন্তু এখন একরকম, এই জন্য এরা পরস্পরের কি, এরা পরস্পরের আইসো ইলেকট্রন। তা আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। এতটুকু নিয়ে আমাদের আশা করি আর কোনো সমস্যা আমাদের নাই। এরপর আমরা পরবর্তী স্লাইডে যাই, ঠিক আছে। এতটুকু আশা করি আমরা বুঝছি, তোমরা না বুঝলে আবার একটু দেখবা এই স্লাইডগুলা, যেখানে কিন্তু আমরা প্রথমে বেসিকটা বোঝানোর চেষ্টা করলাম এবং পরবর্তীতে আমরা উদাহরণ সহ সংজ্ঞাগুলা ক্লিয়ার করলাম। এবার আসো আমরা এই লাইনটা একটু পড়ি। এই লাইনটা আসলে কি মেইন করতেছে, এখান থেকে আসলে আমাদের মূল আলোচনাটা শুরু। কি বলতেছে এখানে, দেখো লাইনটা একটু পড়ো। এখন পর্যন্ত প্রায় 3300টি নিউক্লিয়াস আবিষ্কৃত হয়েছে। এখন বলতে পারো ভাই এটা কি বললেন, মৌলই তো আছে 118টা এ পর্যন্ত আবিষ্কৃত, তাহলে নিউক্লিয়াস তো মৌলের সমান হওয়া উচিত, 118টাই নিউক্লিয়াস হওয়া উচিত, যেহেতু 118টাই এলিমেন্ট, 118টাই মৌল আছে। তাহলে এখানে 3300 কেন বলতেছেন, এখানে একটা কারণ আছে, একটু আগে তো দেখে আসলা। এই যে কারণ কি, এই যে আইসোটোপ যে পড়লাম আমরা, দেখো তো কার্বনেরও তো কতগুলো আইসোটোপ, ক্লোরিনেরও তো 2টা আইসোটোপ আছে, তার মানে হাইড্রোজেনের তো 7টা আইসোটোপ আছে। তার মানে এদের সবারই প্রোটন সংখ্যা সমান, এদের সবারই কি ছিল, সবারই ছিল প্রোটন সংখ্যা সমান 1 1 1, বাট তাদের ভর সংখ্যাগুলো কি ভিন্ন ছিল না, প্রথমটার 1, পরেরটার 2, পরেরটার 3, পোট্রিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। তার মানে এরকম তো এগুলো তো একটা ভিন্ন ভিন্ন নিউক্লিয়াস। কারণ কি, কারণ এই নিউক্লিয়াসের মধ্যে কি আছে, এই নিউক্লিয়াসের মধ্যে কিন্তু আছে একটা প্রোটন এবং 0টা নিউট্রন। এই নিউক্লিয়াসের মধ্যে আছে একটা প্রোটন, একটা নিউট্রন। এই নিউক্লিয়াসের মধ্যে আছে কি, একটা প্রোটন
আর 2টা নিউট্রন। তার মানে এখন খেয়াল করো তো, তার মানে বুঝতে পারতেছি এই 3টা নিউক্লিয়াস কিন্তু পরস্পর আলাদা। তার মানে এই জন্যই বলতে পারি যে এরকম করে প্রত্যেকটা এলিমেন্টারি, প্রত্যেকটা মৌলেরই এরকম অনেক আবিষ্কার হয়েছে, নিউক্লিয়াস, আইসোটোপ, আইসোটন, এরকম অনেক মৌলেরই আবিষ্কার হয়েছে। এই জন্য আমরা বলি সার্বজনীনভাবে এখন পর্যন্ত আবিষ্কৃত নিউক্লিয়াস হলো 33টি। এটা আমি ইন্টারনেট থেকে নিয়েছি, এটা আপডেট হতে পারে দিনকে দিন, ঠিক আছে, এটা একটু খেয়াল রাখতে হবে। দেখো আবিষ্কার হয়েছে 33টি নিউক্লিয়াস, এর মধ্যে 251 থেকে 280টি, এটা রেফারেন্সটা একের জায়গায় এক রকম, তো এই জন্য আমি পুরো ইয়েটাই দিয়েছি যে 251 থেকে 280 এইগুলা স্টেবল, স্থিতিশীল, এবং বাকিগুলা কি ভাই 3000টাই কিন্তু অস্থিতিশীল বা রেডিও অ্যাক্টিভ। অস্থিতিশীল বলতে আমি কি বুঝাচ্ছি? অস্থিতিশীল বলতে বুঝাচ্ছি কিন্তু রেডিও অ্যাক্টিভ বা তেজস্ক্রিয়, রেডিও অ্যাক্টিভ, রেডিও অ্যাক্টিভ। এখন আসলে প্যাচটা লাগবে আমাদের, যে কি বলতেছেন মাত্র 251 থেকে 280টা কি, মাত্র 251 থেকে 280টা কিন্তু আমাদের স্থিতিশীল বা স্টেবল, এবং 3000টাই পাই রেডিও অ্যাক্টিভ। এগুলো কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, আমরা সেগুলো দেখবো। এবং গতদিন আমরা দেখেছিলাম, আশা করি তোমাদের মনে আছে, তোমরা অবশ্যই এই ক্লাসটা করার আগে আগের ক্লাস তোমাদের করে আসতে হবে, নাহলে কিন্তু তোমরা এই ক্লাসে কিছুই বুঝবে না। তোমাদের গতদিন কিন্তু আমি দেখিয়েছিলাম যে কিভাবে আমাদের নিউক্লিয়াসের ভাঙন ঘটে, এবং সেটা খুব ভালো মতো দেখাইছিলাম। তো খেয়াল করে দেখবা, এই ক্লাসটা কিন্তু আমরা নিয়েছি, এই লেকচারটা কিন্তু আমি পড়াইছিলাম। সেখানে আমরা দেখেছিলাম যে সবল নিউক্লিয় বল, যেটা সবল নিউক্লিয় বল নিউক্লিয়াসকে স্টেবিলিটি দেয়, আর দুর্বল নিউক্লিয় বল কি করে, নিউক্লিয়াসকে ভাঙন ঘটায়। কিন্তু আমি তখন বলেছিলাম যে 82 উপরের নিউক্লিয়াসের জন্য দেখাইছি, বাট 82 আগেও কিন্তু এরকম হতে পারে, এটা কতদিন বলি নাই, বাট এখন আমরা আস্তে 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 ক্লিয়ার করব যে 82 আগে কিভাবে আসলে হতে পারে। তোমাদের সহজ একটা উদাহরণ আমি দেওয়ার চেষ্টা করি, আসলে 82 আগে কিভাবে হতে পারে। তোমরা চিন্তা করো, এজ এক্সাম্পল তোমরা চিন্তা করো, তো এখানে একটা এক্সাম্পল দিলাম আমি, এখানে আমি একটা এক্সাম্পল দিলাম। সেই এক্সাম্পলটা কি, ধরো তোমার কাছে একটা পাত্র আছে, এরকম একটা পাত্র আছে, ঠিক আছে, আবার আরেকটা আমার কাছে পাত্র আছে এরকম। দেখো মানে এই একটা পাত্রই, এটা প্রথম পাত্র, এটা দ্বিতীয় পাত্র, এটা থেকে এটা কনভার্ট হবে। দেখো প্রথমে এটা একটু খেয়াল করি, তোমাকে আমি বললাম এখানে কতগুলো নিউট্রন আছে, এটা নিউক্লিয়াস, হ্যাঁ, নিউক্লিয়াসটাকে আমি গোল নিয়ে দিয়ে আমি এভাবে দিয়েছি। তো ধরো যে এরকম, এটা একটা নিউট্রন, 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 আর এই উপরে একটা আমি নিউট্রন দিলাম। এবার আমি প্রোটনগুলো এঁকে ফেলি, কারণ আমরা জানি নিউক্লিয়াসের মধ্যে কি কি আছে, প্রোটনও আছে আবার নিউট্রনও আছে। তো আমি প্রোটনগুলো আঁকলাম, এখানে একটা প্রোটন আঁকলাম, এখানে একটা প্রোটন আঁকলাম, এখানে একটা প্রোটন আঁকলাম, এখানে একটা প্রোটন আঁকলাম। আমি জানি যে অবশ্যই প্রোটন এবং নিউট্রনগুলো এইভাবে থাকে না, বাট আমি শক্তির মতো করে শক্তির গ্রাফ অনুসারে রাখতেছি আর কি, মানে এইভাবে আঁকলাম। দেখো এখানে কি আছে, একটা নিউট্রন বেশি আছে, এটা একটা এক্সাম্পল হিসেবে নিচ্ছে, হ্যাঁ, এক্সাম্পল, সবসময় যেরকম হবে এরকম না, এটা এক্সাম্পল আর কি। এখানে আমি নিউট্রন আঁকলাম প্রোটন থেকে একটা বেশি। এখন আমরা যদি একটু গত দিনের পড়াটা একটু দেখি, তোমরা আশা করি তোমাদের মনে আছে, বা তোমরা অবশ্যই ক্লাসটা করে আসবে। আমরা কিন্তু বলছিলাম যে নিউক্লিয়াসের মধ্যে, আমরা কি বলছিলাম, আমরা বলছিলাম যে নিউক্লিয়াসের মধ্যে, দেখো আমরা কিন্তু বলেছিলাম যে নিউক্লিয়াসের মধ্যে কে কে থাকে, নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন এবং নিউট্রন, এগুলোকে আমরা একত্রে কি বলি, আমরা এগুলোকে একত্রে নিউক্লিয়ন বলি। তাহলে এই যে প্রোটন আর এই যে নিউট্রন, এগুলোকে আমরা কি বলি, একত্রে নিউক্লিয়ন বলি। তো আমি অনেকগুলো প্রোটন অনেকগুলো নিউট্রন আমি আঁকলাম, র্যান্ডমলি আঁকলাম। তা আমরা কিন্তু বলেছিলাম মনে আছে যে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রনকে একসাথে ধরে রাখতে একটা শক্তির দরকার হয়, তাকে আমরা কি বলেছিলাম, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, বা আমাদের কি সবল নিউক্লিয় বল। তাহলে সেই যে স্ট্রং নিউক্লিয়ার ফোর্সটা কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ। আমরা সবাই জানি যে প্রোটনগুলা কি পজিটিভ চার্জযুক্ত, পজিটিভ চার্জযুক্ত। যদি প্রোটনগুলো পজিটিভ চার্জযুক্ত হয় এবং এরা পরস্পরকে কি করে, রিপালশন করে, বা রিপালসিভ নেচার তারা দেখায়, পরস্পরকে বিকর্ষণ করে, কারণ সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে, এ একে বিকর্ষণ করবে, এরকম, আবার এ একে বিকর্ষণ করবে, আবার কি এ একে বিকর্ষণ করবে। এরা পরস্পরকে কিন্তু কি করবে, পরস্পরকে কিন্তু বিকর্ষণ করবে। তাহলে হবে কি এখন বলো তো, যদি পরস্পরকে বিকর্ষণ করে, তাহলে আমরা সবাই জানি এই নিউক্লিয়াসটা ভেঙে যেতে চাইবে, কিন্তু নিউক্লিয়াস তো ভাঙতে দিতে পারবে না, কারণ তোমাদের স্টেবিলিটি হতে হবে, স্টেবল হতে হবে নিউক্লিয়াসটাকে। তাহলে এখানে কি ঘটনা ঘটবে বলো তো, মনে আছে সবার, এখানে কি ঘটনা ঘটবে, এখানে আমাদের ওই যে প্রোটন এবং নিউট্রন যখন একসাথে থাকতে চাইবে, তখন তারা কিছু পরিমাণ ভর হারাবে, এবং সেই ভর হারিয়ে তারা শক্তিতে রূপান্তরিত করবে, তারপর সেই শক্তি আমাদের কাজ করবে এইগুলোকে ধরে রাখতে, এবং সেই শক্তিকে আমরা বলেছিলাম কি, সবল নিউক্লিয় বল।
এখন আমরা কি এটা বলতে পারি, যদি এই অ্যাটমের মধ্যে দেখো ধরলাম এটা একটা স্টেবল নিউক্লিয়াস, একটু খেয়াল করো, ঠিক আছে? তোমাদের একটু বোঝানোর জন্য আমি আলাদা পৃষ্ঠাতে নিয়ে যাই, এই জিনিসটা খুব ভালো মতো বুঝতে হবে, ঠিক আছে? 1 মিনিট দাঁড়াও ভাইয়া, এই জিনিসটা বোঝানোর জন্য আমি আলাদা একটা পৃষ্ঠাতে যাই। ধরো এটা, এখানে আমি আবার একটু আঁকার চেষ্টা করি, এই জিনিসটা খুব ভালো মতো বুঝতে হবে তোমাদের সবাইকে, বুঝছো? কারণ এটা না বুঝলে পরে সমস্যা থেকে যাবে। দেখো এখানে দেখো আমরা কী কী আঁকছিলাম, প্রোটন 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 প্রোটন, নিউট্রন 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 নিউট্রন। আমি ধরে নিলাম এটা একটা স্টেবল নিউক্লিয়াস, আমি ধরে নিলাম এটা কি একটা স্টেবল নিউক্লিয়াস। তো স্টেবল নিউক্লিয়াস মানে কি, এই ফর্মে থাকলে সে স্টেবল থাকে, সে ভাঙবে না। স্টেবল মানে কি, সে ভাঙে না। স্টেবল মানে কি, সে ভাঙবে না, সে ভাঙবে না, সে ভাঙবে, সে ভাঙবে না, সে ভাঙবে না। স্টেবল মানে সে ভাঙবে না, তার থেকে কোনো ধরনের রেডিয়েশন বের হবে না। তোমাদের আবারও বলতেছি, এই ক্লাসটা করার আগে তোমরা অবশ্যই সবাই আগের ক্লাসটা করে আসবে, না হলে এই ক্লাসটা তোমরা বুঝবা না। এখন খেয়াল করো, আমি যদি এক কাজ করি, এখন নাও আমি যেটা কাজ করি, এটাকে আমি আবার আঁকি এই নিউক্লিয়াসটার মধ্যে। ধর এরকম হইল, দেখো এখান থেকে এটা কনভার্ট করলাম। এখানে নিউট্রন ছিল কয়টা, 1 2 3 4 5টা। তো আমি এখানে নিউট্রন দিলাম এখন 1 2 3 4 5 6 7 8টা, কোনোভাবে নিউট্রনকে আমি 8টা দিয়ে দিলাম। আর প্রোটন ছিল কয়টা, 3 5 6, তো প্রোটন ছিল মোট 6টা। তো 6টা প্রোটন আমি এখানে দিলাম, সমস্যা নেই। 1 2 3 4 5 6, বোঝার চেষ্টা করো। হ্যাঁ, এখানে নিউট্রন ছিল কয়টা, 2 4 5, আর প্রোটন ছিল আমাদের 6টা। এখানে নিউট্রন দিলাম আমি 8টা, আর প্রোটন দিলাম আমি আগের মতোই 5টা। এখানে নিউট্রন বেড়ে গেছে প্রোটন থেকে, নিউট্রনের সংখ্যা আমি বাড়িয়ে দিয়েছি। এখন হবেটা কি, আমরা কিন্তু বলে আসলাম যে আমাদের এই নিউক্লিয়াসটা স্টেবল থাকার জন্য সব কিছুরই সামঞ্জস্যতা দরকার। আমাদের যদি এরকম হয় যে ভিতরের যে ইন্টারনাল ফোর্সটা, যেটা কিনা এই প্রোটন প্রোটন রিভালসিভ ফোর্স থেকে ক্রিয়েট হচ্ছে, সেইটাও যেমন সমান, যেটা সেটাও একটা মডারেট লেভেল মানে মোটামুটি লেভেলের হওয়া লাগবে। আর বাইরের যে এক্সটার্নাল ফোর্সটা, সেটাও কিন্তু এটার মতোই হওয়া লাগবে, মানে প্রায় সমান সমান হলে এটা স্টেবল হবে। যদি কোনো কারণে ভিতরেরটা বেশি হয় তাহলেও ভেঙে যাবে, যদি কোনো কারণে উপরেরটা বেশি হয় তাহলে কিন্তু ভেঙে যাবে। এখন চিন্তা করো তো যে নিউট্রন নিউট্রন এগুলো কিন্তু পরস্পরকে কি করতেছে, কিছু করতেছে না, কারণ কি এরা কি কোনো চার্জ বিহীন। কিন্তু এই নিউট্রন নিউট্রনের মধ্যে কি ধরনের বল আছে বলো তো, সবল নিউক্লিয় বল আছে। আমরা আগে বলে আসলাম, কারণ প্রোটন এবং নিউট্রন যখন একসাথে থাকে তখন তাদের মধ্যে কি কাজ করে, তাদের মধ্যে কাজ করে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, SNF, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স কাজ করে। তার মানে অবশ্যই নিউট্রন নিউট্রনের মধ্যেও কিন্তু স্ট্রং নিউক্লিয়ার ফোর্স আছে, এটা বুঝতে হবে। নিউট্রন নিউট্রনের মধ্যেও কিন্তু কি আছে, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স আছে। আবার নিউট্রন প্রোটনের মধ্যেও কিন্তু স্ট্রং নিউক্লিয়ার ফোর্স আছে। আবার কিন্তু প্রোটন প্রোটনের মধ্যেও স্ট্রং নিউক্লিয়ার ফোর্স আছে, এটা থাকতে পারে, সমস্যা নেই। তার মানে এটা বুঝলাম, মানে সবাই তো ভর হারাইছে, তো ভর হারানোর পর তারা সবাই একসাথে আছে, তো সবার মধ্যেই কিন্তু স্ট্রং নিউক্লিয়ার ফোর্সটা আছে। তো এখন দেখো এখানে কিন্তু আমি প্রোটন সংখ্যা বাড়াই দিলাম না, তাহলে ভিতরে কিন্তু স্ট্রং নিউক্লিয়ার ফোর্স কিন্তু আগে থেকে এখন বেড়ে গেছে। স্ট্রং নিউক্লিয়ার ফোর্স কি হয়ে গেছে, আগে থেকে বেড়ে গেছে। একটা জিনিস খেয়াল করে, কিন্তু এই যে প্রোটন সংখ্যা সমান, যদি প্রোটন সংখ্যা সমান থাকে, এখানে প্রোটন কটা ছিল 3 4 5 6, এখানে 6 হবে, সরি 6, এখানেও প্রোটন 6, এখানেও প্রোটন 6, তার মানে এরা পরস্পরের কি, পরস্পরের আইসোটোপ না, পরস্পরের কিন্তু আইসোটোপ। তার মানে এদের প্রোটন সংখ্যা সমান, যদি এটা কার্বন হয় এটাও কার্বন হবে, এটা যদি নাইট্রোজেন হয় এটাও নাইট্রোজেন হবে, হ্যাঁ, এক্সাম্পল হিসাবে। তাহলে এটা পরস্পরের আইসোটোপ, বা নিউট্রন সংখ্যা কিন্তু পরস্পরের ভিন্ন, আইসোটোপের সঙ্গেই ছিল এটা। তার মানে এখন দেখো এখানে কিন্তু ভিতরে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স বেড়ে যাবে। যদি স্ট্রং নিউক্লিয়ার ফোর্স বেড়ে যায়, তার মানে তাদের কি ইন্টারনাল ফোর্স বেড়ে যাবে না, এফ অফ ইন্টারনাল। এখানে কিন্তু কি হয়ে যাবে, এফ অফ ইন্টারনাল গ্রেটার দেন হয়ে যাবে এফ অফ এক্সটার্নাল। তখনও কিন্তু এখান থেকে অ্যামিশন ঘটতে পারে। অ্যামিশন কি হতে পারে, করতে পারে, এখানে আলফা বিটা গামা বের হতে পারে। এখন আমাকে বলো তো, তার মানে কি, এই যে আমরা পড়ে আসলাম 82, এই 82 কি সব কিছু না? 82 কিন্তু সব কিছু না, আমাদের কিন্তু এর আগেও হইতে পারে 82 এবং পরেও হইতে পারে। আমরা দেখব যে ওই নিউক্লিয়াসটা কি স্টেবল কিনা। নিউক্লিয়াসটা যদি স্টেবল হয় তাহলে সেখান থেকে কোনো ধরনের অ্যামিশন ঘটবে না, যদি নিউক্লিয়াসটা স্টেবল না হয় তাহলে কিন্তু সেখান থেকে অ্যামিশন ঘটবে। তার মানে আমরা বুঝলাম যে প্রোটন এবং নিউট্রনের একটা ভারসাম্য থাকা প্রয়োজন। কি বললাম, যে নিউক্লিয়াসের স্টেবল হওয়ার জন্য কিন্তু এটা প্রোটন এবং নিউট্রনের ভারসাম্য থাকার প্রয়োজন। আমি আবার একটু এখান থেকে এক্সপ্লেনেশন করতেছি তোমাদের ব্যাপারটা, দেখো। এখানে আমি বললাম যে নিউক্লিয়াস স্টেবল হওয়ার জন্য
নিউক্লিয়াস স্টেবল হওয়ার জন্য প্রোটন নিউট্রনের সংখ্যার একটি ভারসাম্যতা থাকা প্রয়োজন। ভারসাম্যতা থাকা প্রয়োজন। এইটা যদি থাকে তাহলে কিন্তু ওই নিউক্লিয়াসটা স্টেবল হবে। আমি আবার একটু রিক্যাপ করতেছি, এটা একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ, যে আমরা কি বললাম, এখানে কিন্তু আমরা বললাম যে এখানে একটা নিউক্লিয়াস ছিল যেটাকে স্টেবল নিউক্লিয়াস ধরে নিছি। এখানে নিউট্রন ছিল 5টা, প্রোটন ছিল 6টা, এবং এটা কি আছে, এটা স্টেবল আছে, এটা ভাঙতেছে না। কিন্তু আমি বললাম এখানে নিউট্রন সংখ্যা আমি বাড়াই দিছি এবং প্রোটন সংখ্যা আগের মতোই আছে, তার মানে এরা পরস্পরের আইসোটোপ বলতে পারি আমরা। তাহলে এইখানে দেখতে পেলাম যে নিউট্রন সংখ্যা বেড়ে যাওয়ার কারণে তাদের ভিতরে কি বেড়ে গেছে, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স বা সবল নিউক্লিয় বল কিন্তু বেড়ে গেছে। সবল নিউক্লিয় বল কিভাবে আসে সেটা আগের ক্লাসে আমি বলে আসছি, তো এটা অবশ্যই আগের ক্লাস করতে হবে। তাহলে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স যদি বেড়ে যায় তাহলে ভিতরে ইন্টারনাল ফোর্স বেড়ে যাবে, কারণ ভিতরে শক্তি বেড়ে গেছে অনেক, তাহলে কিন্তু সেটা এক্সটার্নাল ফোর্স থেকে অনেক বেশি হয়ে যাবে, তখন কিন্তু এখানে এক ধরনের অ্যামিশন ঘটতে পারে। এই জন্যই কিন্তু আমরা বলি যে কার্বন এই যে কার্বন 12 আর হলো 6, এটা নর্মাল কার্বন, বাট আমাদের এই যে কার্বন 40 আর 6, এটা এখানে কিন্তু নিউট্রন সংখ্যা বেড়ে গেছে। এখানে নিউট্রন 6টা, এখানে নিউট্রন 6টা, আর এখানে কয়টা নিউট্রন, এখানে কিন্তু 8টা, তারপর নিউট্রন সংখ্যা বেড়ে গেছে না। তাহলে এই কার্বনটা কিন্তু একটা স্টেবল কার্বন নয়। এই কার্বনটা কি স্টেবল কার্বন না, এই কার্বনটা কিন্তু স্টেবল কার্বন নয়। এটাও কিন্তু কি হবে, এটারও কিন্তু অ্যামিশন ঘটবে, এবং এটাই কিন্তু আমাদের হাড়ের মধ্যে থাকে, এবং এখান থেকে কিন্তু আমরা কোনো একটা জীবাশ্মের ফসিলের বয়স নির্ধারণ করতে পারি। এটা নিয়ে আমি পরে অনুধাবনমূলক আলোচনা করব, এখানে বললাম না। এটা তোমরা মোটামুটি সবাই কম বেশি জানো যে কার্বনের এই আইসোটোপটা দিয়েই আমরা ফসিল বা জীবাশ্মের আমরা বয়স নির্ধারণ করতে পারি। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পারলাম যে আসলে কি হচ্ছে। আর আমি একটা এখানে চিত্র আঁকছিলাম, এই যে এটা দিয়ে আসলে কি বোঝাচ্ছি, এটা খুবই ইম্পর্টেন্ট চিত্র। এখানে আমি একটু অন্যভাবে আঁকছি নিউক্লিয়াসটাকে এখানে আমি কীভাবে আঁকছি, আমি আঁকছি এইভাবে যে নিউট্রনগুলোকে সব এক পাশে রাখছি, এখানে আমি সব নিউট্রনগুলো দিলাম, আর এখানে সব আমি প্রোটনগুলো দিলাম। তাহলে এখন দেখো এখানে কিন্তু নিউট্রনটা বেড়ে গেছে। তোমাকে আমি বললাম যে সমান থাকলে স্টেবল থাকবে, তো এটা এখন কি আছে, আনস্টেবল আছে। আমি বললাম এটা কি আছে, এখন আনস্টেবল আছে। তো সমান থাকলে কি হবে, একটা স্টেবল সৃষ্টি হবে, বাট এখানে কি আছে, আনস্টেবল আছে। কিন্তু আনস্টেবল নিউক্লিয়াস কখনোই সম্ভব না। আমরা দেখছি যখনই কোনো একটা নিউক্লিয়াস আনস্টেবল হয় তখন সে কি করে, আলফা বিটা গামা রেডিয়েশন করে, এবং আলফা বিটা গামা রেডিয়েশন করে সে কি হয়, সে একটা স্টেবল নিউক্লিয়াসে পরিণত হয়। এগুলোর সামনে আমরা রিয়েকশনের মাধ্যমেও দেখব। তার মানে নিউক্লিয় ঘটনা বা আলফা বিটা গামা এডিশনের মূল উদ্দেশ্য কি, একটা স্টেবল নিউক্লিয়াসে পরিণত হওয়া। এটা আমি একটু লিখতে হবে আমাদেরকে, ঠিক আছে। যে এই যে আলফা ক্ষয়, বিটা ক্ষয়, গামা ক্ষয়, এগুলোর উদ্দেশ্য কি, এগুলোর উদ্দেশ্য হলো স্টেবল নিউক্লিয়াসে পরিণত হওয়া, স্টেবল নিউক্লিয়াসে পরিণত হওয়া। যাক, এটা একটু বুঝে নিবা, স্টেবল নিউক্লিয়াসে পরিণত হওয়া। এখানে দেখো তো কি হবে, তাহলে এখন যদি এই নিউক্লিয়াসটা স্টেবল হইতে হয় তাহলে কি হইতে হবে, তাহলে তোমাকে কি করতে হবে বলো তো। আচ্ছা, এক কাজ করি, এখানে একটু এক্সট্রা জিনিস অ্যাড করি, সেটা হলো যে আমি এই যে প্রোটনটাকে মুছে দিই, ঠিক আছে, এটা পুরোটাকে মুছে দিই, তাহলে এখন ঠিক আছে দেখবা। এখন তোমাকে বলো তো যে যদি এইখানে এটা স্টেবল হতে চায়, এটা আনস্টেবল, যদি এটা স্টেবল হতে চায় তাহলে একটা নিউট্রনকে এখান থেকে আইসা প্রোটনে কনভার্ট হতে হবে না, তাহলেই কিন্তু নিউট্রন প্রোটন সমান হবে আর মোটামুটি এটা স্টেবল হবে। তাহলে কিন্তু আমরা বলতে পারতেছি যদি এটা স্টেবল হতে হয় তাহলে এখানে একটা নিউট্রন, এখানে কিন্তু কি প্রোটন এরকমভাবে হলে কিন্তু সেটা কি হবে, স্টেবল হবে, প্রোটন না নিউট্রনের পার্ট। তাহলে এই যে একটা নিউট্রন এখান থেকে প্রোটনে কনভার্ট হলো, তাহলে নিউট্রন কি ভাঙছে না, এখানে ভাঙছে। তো নিউট্রন ভেঙে কি হবে, নিউট্রনের চার্জ কত, 0 না, নিউট্রনের চার্জ কিন্তু কি 0। তো এখন আমাকে বলো তো নিউট্রন ভাঙা যে এখানে প্রোটন হইলো, তার মানে আমরা বুঝতে পারছি নিউট্রন ভাঙা কি হয়েছে, প্রোটন হয়েছে, ঠিক আছে। তাহলে এই দেখো চার্জ ছিল আগে 0, এখন +1, মিলতেছে না। তো তার মানে অবশ্যই এখানে কিন্তু আরেকটা জিনিস বের হয়েছে, সেটা কি, ইলেকট্রন। এইভাবেই আমরা বলি যে নিউক্লিয়াস থেকেও ইলেকট্রন বের হইতে পারে। কেন বের হয়, কারণ এই যে নিউট্রন যখন ভাঙে সেখানে চার্জটাকে মিলানোর জন্য এটা +1 আর এটা কি -1 না, তো প্লাস মাইনাস মিলে কি হয়, 0। তার মানে এখন দেখো নিউট্রনটাকে ভাঙলে আমরা কি পাচ্ছি, একটা প্রোটন পাচ্ছি আর একটা ইলেকট্রন পাচ্ছি। এখানে আরেকটা ধরনের পদার্থ পাওয়া যায়, অ্যান্টি নিউট্রন বা নিউট্রন, এগুলো আমরা পরে আলোচনা করবো, এখন না, ঠিক আছে, এটা আমরা নেক্সট ক্লাসে বলবো, ঠিক আছে। এগুলো নিয়ে বড় একটা প্লে লিস্টই তৈরি করা যায়। যাই হোক, এখন দেখো যে প্রোটন এবং ইলেকট্রন বের হয়েছে, এই জন্য চার্জটা কি হয়েছে, সমতা করছে। নিউট্রন ভাঙার পরে এই 3টা জিনিস আমাদের উৎপন্ন
হলো, আশা করি বুঝতে পারছি। তাহলে এখন এটা কী হয়ে গেছে, সেটা স্টেবল হয়ে গেছে। তার মানে এটি আসলে সব কিছু, যে একটা নিউক্লিয়াস যখন আনস্টেবল থাকে তখন সে বিভিন্ন ধরনের রশ্মি বিকিরণ করে। এই জায়গায় আমরা কী বলি বলতো, এটাকে আমরা কিন্তু বলে থাকি বিটা, এটাকে আমরা কী বলে থাকি বিটা। এখানে বিটা ডিকে হয়েছে, বিটা ক্ষয় হয়েছে, ঠিক আছে। এই বিটা ডিকে দুই রকমের হয়, পজিটিভ বিকা, নেগেটিভ বিকা, নেগেটিভ বিটা। এটা আমরা আলোচনা করব, সামনেও করব, আর আজকে আমরা টুকটাক একটু পড়াশোনার চেষ্টা করব। আমার আজকে এই এতটুকুকে বোঝানোর উদ্দেশ্য কী ছিল, বোঝানোর উদ্দেশ্য ছিল গত দিনের পড়াটাকে আরেকটু কনসেপ্টটা ক্লিয়ার করা, যে 82 উপরেই না বা 82 মধ্যে থেকেই না, 82 আগেও কিন্তু অ্যামিশন ঘটতে পারে, অ্যামিটেড হইতে পারে আলফা বিটা গামা, এবং সেগুলো নির্ধারণ করে নিউট্রন এবং প্রোটনের অনুপাতের উপরে। তা এখন আমাদের পড়াশোনাটা শুরু হবে, আজকের মূল পড়াশোনাটা শুরু হবে নিউট্রন প্রোটনের কোন অনুপাতের উপরে, সেগুলো নির্ভর করতে হবে। তো এগুলো একটু লিখে নিও তোমরা। এখানে আমি আরেকটা পেজ অ্যাড করতেছি, অ্যাড করে আমি আরেকটা জিনিস বোঝানোর চেষ্টা করব। খেয়াল করো, এখানে আমি কি বুঝাবো অ্যাকচুয়ালি, এখানে আমি একটা সুন্দরভাবে একটা গ্রাফ আঁকবো, এবং সেই গ্রাফটা দিয়ে আমাদের আজকে মূল পড়াশোনা শুরু, এবং গ্রাফটা তোমাকে জানতে হবে। আমি মনে করি এই গ্রাফটা সবারই জানা উচিত। দেখো, আমি এখানে একটা গ্রাফ আঁকলাম, সরি, আমার এরকম একটা গ্রাফ আমি আঁকলাম, এই ঠিক আছে, এরকম দিলাম। এবার আসো আবার আমরা আরেকটা গ্রাফ আঁকি। এক্স এবং ওয়াই অক্ষ আমি এখানে আঁকলাম, তো মোটামুটি বড় করে আঁকলাম, ঠিক আছে। এখানে আমি এক্স এবং ওয়াই অক্ষ আমি আঁকলাম। এবার আসো আমি এখানে বোঝানোর চেষ্টা করি অ্যাকচুয়ালি হবেটা কি, খেয়াল করো। কয়েকটা কেস হতে পারে। প্রথম যে কেসটা আমাদের হবে সেটা হলো কি, আমি বলতেছি যেই অ্যাটম বা যেই পরমাণুগুলা কি আমাদের পারমাণবিক সংখ্যা জেটের মান 20 থেকে ছোট। কি বললাম, জেটের মান 20 থেকে ছোট এমন পারমাণবিক সংখ্যাযুক্ত মৌল কারা কারা আছে, এমন পরমাণু সংখ্যা হিলিয়াম, কার্বন, নাইট্রোজেন, এগুলো আমাদের সবই 20 থেকে ছোট পারমাণবিক সংখ্যা। এগুলো যাদের আছে তাদের ক্ষেত্রে নিউট্রন এবং প্রোটনের যে অনুপাত সেটা কত হইতে হবে, 1-এর কাছাকাছি। সেটা কত হইতে হবে, 1-এর কাছাকাছি। তাহলেই সেটা কি হবে, স্টেবল হবে। 1-এর কাছাকাছি হলে স্টেবল হবে। এটা হলো স্টেবল হওয়ার শর্ত, স্টেবল হবে। তার মানে নিউটন এবং প্রোটনের অনুপাত কী হবে, স্টেবল হবে। এটা প্রথম শর্ত। তা আমি এখন বলো তো যে এক্স অক্ষ বরাবর আমি কাকে বসাবো, এক্স অক্ষ বরাবর আমি বসাবো নাম্বার অফ প্রোটনস। এখানে আমি কি বসাবো, নাম্বার অফ প্রোটনস। একটু ধৈর্য নিয়ে তোমরা একটু পড়ার চেষ্টা করো, এটা যদি শিখতে পারো আমার কাছ থেকে তাহলে ইনশাল্লাহ অনেক কিছু জানবা এই সম্পর্কে। এবার আসো, এখানে আমি দেখলাম নাম্বার অফ প্রোটনস, এখানে আমি নিব নাম্বার অফ নিউট্রনস। এখানে আমি ধরো যে মানগুলো দিয়ে দিলাম, এটা 0, তোমাকে আমি বললাম এটা 10, 20 এভাবে বাড়তেছে নিউটনের সংখ্যাগুলো। 10, এটা ধরো 20, এটা ধরো যে 30, এটা ধরো যে 40, এটা ধরো 50, এটা 60, 70, 80, 90, 100, 110, 120, এটা এতটুকু এনাফ। তারপর এই বরাবর আমরা বাড়াতে চাই, ধরো যে এখানে 10, সরি, এটা ধরো যে 20, এটা ধরো যে 30, ধরো 40, এটা 50, এটা 60, এটা 70, এটা 80। এই গ্রাফটা আমি অনলাইন থেকে তোমাদের দেখাবো, তো আমি আগে এটা মুখে মুখে বুঝাই, তারপর আমি বোঝানোর চেষ্টা করি। 1 নম্বর যে কেসটা আমি বললাম, যে যাদের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা 20 থেকে ছোট তাদের ক্ষেত্রে নিউটন বাই প্রোটনের অনুপাত কিন্তু সেটা 1 হইতে হবে। যদি 1 হয় তাহলে সেটা স্টেবল হবে। এবার আসো এক্সাম্পলের মধ্যে, আসো, বলো তো এই যে কার্বন আমি আঁকলাম, এই কার্বনের মধ্যে কয়টা আছে, নর্মাল কার্বন যেটা 12টা, তার 12টার ভর সংখ্যা, আর 6টার পারমাণবিক বা প্রোটন সংখ্যা। তাহলে তার মধ্যে নিউট্রন আছে কয়টা, 6টা, প্রোটন আছে কয়টা, 6টা। তাহলে নিউট্রন ডিভাইড বাই প্রোটন কত হয়, 1 হয়। ঠিক আছে, একটা উদাহরণ গেল। আবার তুমি ধরো যে নাইট্রোজেন তুমি আঁকতে পারো, নাইট্রোজেন কত, তাহলে 7, তাহলে 14। তাহলে এক্ষেত্রেও কিন্তু নিউট্রন ডিভাইড বাই প্রোটনের অনুপাত কত হবে বলো তো, নিউট্রন হলো কয়টা, 7টা, প্রোটনও কটা, 7টা, এই যে 1। তার মানে হ্যাঁ, নিউটন বাই প্রোটনের অনুপাত 1-এর কাছাকাছি বা 1 হচ্ছে আর কি মোটামুটি। তাহলে এই যে 20 থেকে ছোট কিন্তু এই কেসটার জন্য বলতেছি, হ্যাঁ খেয়াল করে, কিন্তু একটু ভ্যারিয়েশন আছে। আমরা বলে আসলাম একটু আগে, আমরা কিন্তু গত লেকচারে বলে আসছি, মানে গত স্লাইডে বলে আসছি যে নিউটন এবং প্রোটনের
সংখ্যাটা কেন গুরুত্বপূর্ণ, নিউটন এবং প্রোটনের সংখ্যা যদি হেরফের হয় তাহলেই কিন্তু 20 আর 82 কোনোটাই মানবে না, সে কিন্তু অ্যামিটেড হওয়া শুরু করবে, অ্যামিশন কিন্তু এখানে ঘটে যাবে, আলফা বিটা গামা কিন্তু বের হয়ে যাবে। তো এখন দেখো আমি যেটা বলতেছিলাম, বিশের জন্য ছোট যেগুলা সেগুলোর জন্য স্ট্যাবল নিউক্লিয়াস হতে হলে আমাদের নিউটন এবং প্রোটনের অনুপাত কিন্তু 1-এর কাছাকাছি হওয়া লাগবে, এবং সেটা হচ্ছে। তার মানে আমরা বুঝতে পারতেছি যে আমরা এখন এখানে গ্রাফটাই আঁকবো অ্যাকচুয়ালি, যে নিউটন এবং প্রোটন যদি পরস্পর সমান হয় তাহলেই কিন্তু আমরা বলতে পারি সেটা স্ট্যাবল নিউক্লিয়াস হবে। তাহলে এখন আমাকে বলো তো তার গ্রাফটা কীরকম হবে না, তার গ্রাফটা কীরকম হবে না। ধরো এখানে একটু গ্রাফ আঁকি, এই দেখো এখানে আমি একটা দাগ দিই, এই মোটামুটি এইটাই আমি মিন করতেছে আমার গ্রাফ। এখন আমি খেয়াল করো এখানে আমি কি মিন করতেছি, ও সরি এক মিনিট, ঠিক আছে দুঃখিত। এখন দেখো আমি এখানে কি মিন করতেছি, এই লেখাটা কি মিন করে, এখানে নিউটন আর প্রোটন পরস্পরের সমান প্রায়। যেমন এখানে দেখো 7টা 7টা 6টা 6টা, এই লেখাটা ওইটাই মিন করতেছে যে নিউটন যত আঁকাচ্ছে, নিউটন ধরো 20 হয়েছে, নিউটন এখানে দেখো নিউটন ধরো 20 হয়েছে, ধরো প্রোটন 20 হয়েছে, নিউটনও কিন্তু 20 হয়েছে, আবার দেখো প্রোটন 30 হয়েছে, নিউটনও 30 হয়েছে। তাহলে এই গ্রাফটা ওইটাই মিন করতেছে। হ্যাঁ, এটা তাহলে কিসের গ্রাফ হলো, এটা জেড যখন 20 থেকে ছোট তখন তাদের জন্য স্ট্যাবল নিউক্লিয়াস হওয়ার শর্ত, স্ট্যাবল নিউক্লিয়াস হওয়ার শর্ত মানে এখানে ভাঙবে না, কোনো আলফা বিটা রেডিয়েশন বের হবে না, স্ট্যাবল নিউক্লিয়াস হওয়ার শর্ত হলো আমাদের এইটা। এবার আসো 2 নম্বর কেস, যে এখন হ্যাঁ 20-এর জন্য বুঝলাম। তো এখন আচ্ছা একটা জিনিস বলে রাখি, যে 20-এর যদি কমও হয় এবং বেশিও হয় তাহলে কিন্তু আমাদের অ্যামিশন ঘটে যাবে। তো কীভাবে ঘটে যাবে, দেখো এই যে পজিশনগুলো আমি একটু এখানে অন্য কাজে দেখাই, 1 মিনিট। ধরো এখানে আমি সবুজ কাজে দেখালাম, দেখো এখানে আমি কি বললাম, যে যদি এই পজিশনে আসে, এই পজিশনে তুমি দেখো যে কোনো একটা পরমাণুর গ্রাফ আসছে এই পজিশনগুলোতে, এই রেখার উপরে নাই, তা এই পজিশনগুলোতে আসছে, এই পজিশনগুলোতে আসছে। এখানে কিন্তু মানে কি, এ পাশে আসা মানে কি, প্রোটনের সংখ্যা বেড়ে গেছে এই জন্য গ্রাফটা এদিকে হেলে গেছে, এদিকে আসা মানে কি, নিউটনের সংখ্যা বেড়ে গেছে এই জন্য এদিকে হেলে গেছে। তার মানে এইগুলো কিন্তু আমাদের এই আনস্টেবল নিউক্লিয়াসকে বোঝাচ্ছে, আনস্টেবল। যেমন যে কার্বন 14 কি হচ্ছে, এখানে 6 থাকতেছে, এখানে কিন্তু নিউটন সংখ্যা কত, নিউটন বাই প্রোটনের অনুপাত কত হবে, নিউটন কিন্তু আমাদের এখানে 14 থেকে 6 বাদ দিলে 8, এখানে কিন্তু আমাদের 6, এখানে কিন্তু 1 পয়েন্ট সামথিং থাকবে, এটা 1 থেকে বড় হয়ে গেছে। তো 1 থেকে বড় হওয়া মানে কি, সেটা এদিক চলে যাবে, এটা এদিক চলে যাবে, এখানে আনস্টেবল হবে। এখানে কি 1 থেকে বড় মানে নিউটনটা বড় আর কি, নিউটন বেশি, এই জন্য সে এদিক চলে যাবে, ঠিক আছে, এদিক চলে যাবে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে যদি এই লাইনের উপরে থাকে সে স্টেবল থাকবে, আর যদি এই লাইনের বাইরে চলে যায় তাহলে সে কিন্তু আর স্টেবল থাকবে না। আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি। এখন তুমি আমাকে বলতে পারো যে ভাইয়া হ্যাঁ 20 পর্যন্ত বললেন, বা 20-এর সমান বা 20 এরকম বলতে পারো, যে 20-এর সমান বা 20 থেকে ছোট এরকম, এতটুকু পর্যন্ত এটা মানবে। তাহলে 20-এর পরেরগুলা কি হবে, 20-এর পরেরগুলা কি হবে। এবার আসো আমরা 20-এর পরের জন্য আমরা নিয়মগুলো দেখি। আশা করি এগুলো বুঝতে পারছি। আমি এগুলো একটু মুছা দিই, এগুলো লাগবে না, একটু উঠায় নিও, হ্যাঁ খাতার মধ্যে উঠায় নিও ছোটো করে। আমি এগুলো একটু মুছা, এখানে আমি একটু জায়গা করে নিয়ে আমি এখানে আরেকটা কেস লিখি। এবার আসো আমরা 2 নম্বর কেসের মধ্যে যাই। তো 2 নম্বর কেসটা আমি এখানে লিখি, 2 নম্বর কেসটা আমি এখানে লিখি। এখানে আমি কেন লিখবো, জায়গাটা আমি সংকলন করে দিই। এখন দেখো যদি জেটের মান 20 থেকে কি হয়, বড় হয়, জেটের মান কি হয়, জেটের মান 20 থেকে বড় হয়, তো সেই জন্য স্টেবল নিউক্লিয়াস হওয়ার শর্ত, স্টেবল নিউক্লিয়াস হওয়ার যে শর্ত, সেই শর্তটা হয়ে যায় নিউটন ডিভাইড বাই প্রোটনের অনুপাত হতে হয় 1.6 থেকে 1 এর মধ্যে। কি বললাম, 1.6 থেকে 1 এর মধ্যে, যদি 20-এর উপরে যায়, ঠিক আছে, 1 থেকে 6 থেকে 1 এর মধ্যে এটা হয়। তাহলে এইটা হলো তোমার শর্ত, এটা যদি হতে পারে তাহলে সে হবে, এবং এটা হয়। যেমন 20-এর তোমার অপটিমাম তোমার 83 পর্যন্ত এটা মানে যে নিউটন এবং প্রোটনের অনুপাত কত হয়, 1.6 থেকে 1 এর মধ্যে হয়। এই জন্যই তুমি দেখো যে পর্যায় সারণীর 82 পর বা 83 পর যে মৌলগুলো আছে, যেমন লাস্ট পর্যন্ত বিসমাথটাকে আমরা মানি সাধারণ মৌল, বিসমাথের পরে যে মৌলগুলো আছে এই সবগুলো মৌলই কিন্তু আমাদের কি আনস্টেবল বা তেজস্ক্রিয়তা। এই যদি তুমি এগুলো মুখস্থ করো না বা এগুলো তুমি বেশি ডিলও করো না, আয়নীকরণ শক্তি বোঝানোর সময় বা ইলেকট্রন শক্তি বোঝানোর সময় তুমি ওইগুলো নিয়ে আলোচনা করো না, কারণ 83-র উপরে সেগুলো কি সর্বদাই আনস্টেবল। যেমন এই ক্ষেত্রে কি হচ্ছিল, যদি কার্বন এটা স্টেবল, নাইট্রোজেন এটা স্টেবল, বাট এগুলোর আইসোটোপ যেগুলো সেগুলো আনস্টেবল হতে পারে, আমি যেটা আমরা দেখলাম এই লাইনের বাইরে চলে গেছে। বাট 20-এর উপরে যদি আমরা যাই, 20-এর উপরে গেলে আমরা এই শর্ত মানতে হবে, যারা এই শর্ত মানবে না তারাই কিন্তু আমাদের আনস্টেবল হবে। তার মানে দেখো তো এই ক্ষেত্রে গ্রাফটা কেমন পাওয়া যায় বলতে পারো, এই ক্ষেত্রে মনে রাখবা গ্রাফটা অনেকটা এরকম হয়,
ঠিক আছে, বাঁকা বাঁকা হয়, অনেকে সোজাও দিতে পারে, এটা আসলে ডাটার উপর ভিত্তি করে বসাতে পারবো। এই যে এরকম একটা মান আমি এখানে দিলাম, মোটামুটি এরকম একটা কার্ভ হয় এখানে। ঠিক আছে, এখানে ওঠানামা করতেছে বিভিন্ন এলিমেন্টের জন্য। কিন্তু দেখো এই যে আমাদের লাস্ট যে আমাদের অ্যাটমটা, যেটার জন্য আমাদের এরকম হয়েছে, সোজা করে দিলে আর মোটামুটি এখানে এসে পড়বে, এটা হতে পারে সেই 83 নাম্বার অ্যাটম। কত নাম্বার অ্যাটম? 83 নাম্বার। এটা হলো বিসমাথ। এটা কি হতে পারে? বিসমাথ। এটা হলো কি 83 নাম্বার অ্যাটম। এটার আণবিক ভর 209, আর আণবিক ভর না, সরি, পারমাণবিক ভর 209, আর হলো কি প্রোটন সংখ্যা 83, 209। এইটা হলো আমাদের সবচেয়ে মানে সর্বনিম্ন, নিচের দিকে গেলে আর কি সবচেয়ে মানে এটাই সাধারণ মূল্য আর কি। এরপরে সবগুলো তেজস্ক্রিয় হয়ে যায় আর কি। এই জন্য আমরা 82-র উপরগুলো নিয়ে বেশি আলোচনা করি। ওগুলোকে তুমি সবসময় আনস্টেবল অবস্থায় পাবা, এই পর্যন্ত তুমি হাইস্ট পাবা স্টেবল। তার মানে দেখো তো, এইটাও স্টেবিলিটি কার্ভ, এটাও স্টেবিলিটি কার্ভ, নীলটাও স্টেবিলিটি কার্ভ, আবার লালটাও স্টেবিলিটি কার্ভ। বাট এইটা কার জন্য স্টেবিলিটি কার্ভ? এটা হলো জেটের মান যখন কি, জেটের মান যখন 20 থেকে বড় বা 20-এর সমান না, 20 থেকে বড় অ্যাকচুয়ালি। তো এটা হবে কি 20 থেকে বড় হবে এটা। ঠিক আছে, এটা আমি দিয়ে দিলাম, 20 থেকে বড় হইতে হবে। আর যখন স্টেবিলিটি কার্ভ এইটা, আর এটা কখন? এটা যখন নিউটন এবং প্রোটন সংখ্যা জেড সমান এবং জেড কি আমাদের 20 থেকে ছোট, যেগুলোর জন্য, এগুলোর জন্য কিন্তু আমার স্টেবিলিটি কার্ভ হলো এটা। এর বাইরে যারা থাকবে তারাই আনস্টেবল। তেমন এখন আসো এই লালটার জন্য তার বাইরে কি আছে? এই লালটার জন্য বাইরে এগুলো থাকতে পারে, তারপর এরা থাকতে পারে, ঠিক আছে, এগুলো থাকতে পারে। এগুলো সবই কিন্তু আমাদের আনস্টেবল যোগ। ওই যে 83 থেকে শুরু হয়েছে না, ইউরেনিয়াম, থোরিয়াম, রেডিয়াম, এই সবগুলোই কিন্তু এর উপরে না হয় নিচে আসে, এর উপরে না হয় নিচে আসে। বুঝতে পারছি? তাহলে এই হলো এই কার্ভটাকে আমরা বলে থাকি আমাদের স্ট্যাবিলিটি কার্ভ, নিউক্লিয়াসের স্ট্যাবিলিটি কার্ভ। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো মোটামুটি। ঠিক আছে, একটা জিনিস মনে রাখবা, এই জিনিসটা আপাতত তোমরা না বুঝলে হবে, এটা পরে আমি বুঝাবো। যারা কিনা এই লাল কার্ভের উপরে থাকবে তাদের ক্ষেত্রে কি নিউটন সংখ্যা বেশি না? এখানে যারা থাকবে তাদের নিউটন সংখ্যা বেশি, তো এই জন্য তো তারা উপরের দিকে গেছে, নিউটন এই পাশে আসে, এই জন্য এদিকে হিলে গেছে বেশি। এই ক্ষেত্রে তোমার বিটা মাইনাস ডিকে হয়, বিটা মাইনাস ক্ষয়, ডিকে মানে ক্ষয়। বিটা মাইনাস বলতে আমি কি বুঝাচ্ছি? ইলেকট্রনকে বুঝাচ্ছি, এখানে ইলেকট্রন বের হয়। আর এইসব এখানে যারা আছে এখানে, এরা নিচে, তার মানে কি এগুলোর জন্য প্রোটন সংখ্যাটা বেশি। তো এইগুলোর ক্ষেত্রে বিটা পজিটিভ ডিকে অর আলফা ডিকে হয়। পজিটিভ বলতে আমি বুঝাচ্ছি পজিট্রনকে, ই প্লাসকে বুঝাচ্ছি। নতুন একটা এলিমেন্ট আমাদের আসলো, এগুলো নিয়ে আমি সামনে কথা বলবো। আপাতত তোমরা গ্রাফটা বুঝছো কিনা আমি আবার একটু রিক্যাপ করি, যে দুইটা কেস কিন্তু এখানে আছে। যাদের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা 20-এর থেকে নিচে বা 20-এর সমান, তাদের ক্ষেত্রে নিউটন এবং প্রোটনের অনুপাত সবসময় কী হইতে হবে? 1 হইতে হবে, তাহলে কিন্তু তারা স্ট্যাবল হবে। এবং আমরা বুঝাই আসলাম যে কেন নিউটন এবং প্রোটন সংখ্যার অনুপাতটা ইম্পর্টেন্ট। দেখলাম এই যে সবল নিউক্লিয় বল, এই সবল নিউক্লিয় বলের কারণেই কিন্তু এখানে একটা আনস্টেবিলিটি অবস্থা সৃষ্টি হচ্ছে, এবং এই কারণে আমরা বলতে পারতেছি এটা খুবই ইম্পর্টেন্ট। এবং এখানে আমরা দেখাই আসলাম যে কেন স্টেবল, ভারসাম্যতা থাকা প্রয়োজন। এবং আমরা এই গ্রাফের মাধ্যমে বুঝলাম যে হ্যাঁ, তাহলে ভারসাম্য থাকলে কেমন ভারসাম্য থাকবে, তাদের মানটা কী হবে। জেটের মানটা যদি 20 থেকে ছোটো বা এর সমান হয়, তাহলে কিন্তু নিউটন এবং প্রোটনের অনুপাত আমাদের 1 হইতে হবে, এবং 1 হইলেই কিন্তু তারা স্টেবল থাকবে। এবং আমাদের জেটের মান যখন 20 থেকে বেশি হবে, জেটের মান যখন 20 থেকে বেশি হবে, তখন কিন্তু সেই ক্ষেত্রে আমাদের এই কাপটা মানবে, এবং সেই ক্ষেত্রে n/p মানে নিউট্রন এবং প্রোটন সংখ্যার অনুপাত কিন্তু 1 থেকে 1.6 এর মধ্যে হতে হবে। যেমন যেমন ধরো তোমার ফেরাস, তারপর তোমার হতে পারে সিলভার, এবং সিলভারে কত? সিলভারে তোমার হলো 108 তার ভর সংখ্যা, আর 47 তার কি, তার হলো পারমাণবিক সংখ্যা। এক্ষেত্রে নিউটনের সংখ্যাটা একটু বেড়ে গেছে, এই জন্য হয়। নিউটন কেন বেড়ে গেছে? এটা বাড়ছে কারণ কি? কারণ এইগুলার যত বেশি 20-এর উপরে তুমি যাবা, তত কি প্রোটন সংখ্যা বাড়বে না? আর প্রোটন সংখ্যা বাড়ার জন্য এই প্রোটন রিপালসিভ ফোর্স বাড়বে, আর প্রোটন রিপালসিভ ফোর্স বাড়লে তাদেরকে কী করতে হবে? আটকাইতে হবে না, এই জন্য নিউটনের সংখ্যাটা বাড়বে। বুঝছো কি বলছি? বাট বেশি বাড়া যাবে না। বুঝে 83-এর উপরে নিউটনের সংখ্যা বেশি বেড়ে গেছিলো, এই জন্যই কিন্তু তারা রেডিও অ্যাক্টিভ নেচার হয়ে গেছে। কথা বুঝতে পারছি আশা করি। যে আমি কি বললাম, জেটের মান যখন 20 থেকে ছোট, সেগুলোর ক্ষেত্রে স্ট্যাবিলিটি কার্ভ হলো এই নীলটা, আর যাদের ক্ষেত্রে 20 থেকে বড়, তাদের ক্ষেত্রে স্ট্যাবিলিটি কার্ভ হলো লালটা। এর বাইরে যারা আছে তারাই রেডিও অ্যাক্টিভ ইন নেচার হবে। এবং সবচেয়ে 83 নাম্বারটা পর্যন্ত আমরা ধরি যে মোটামুটি আর কি। তো 82-র উপর বলতে 83টাই, বিসমাথটা মোটামুটি নর্মাল থাকে, এরপর রেডিও অ্যাক্টিভ নেচার হয়ে যায়। তা আশা করি এই কাপটা আমরা বুঝতে পারছি। এই কাপটাকে তুমি যদি আরেকটু সুন্দরভাবে দেখো, অনলাইন থেকে নিয়ে আসছি এটা, এই কাপটা কিন্তু দেখো, এখানে তুমি বুঝতে পারতেছো যে এই যে কাপটা দেখো, এখানে নাইট্রোজেন = জেড হবে। ঠিক আছে, এই কাপটা কি আমাদের নাইট্রোজেন না, নিউট্রন = প্রোটন সংখ্যা।
এবং এখানে মিন করতেছে যে নিউটন এবং প্রোটনের অনুপাত কি 1-এর সমান। দেখো এরকম সোজা কার্ভ হয়েছে। আর পরেরটা কি, যেখানে কি হইতেছে, যেখানে আমাদের জেটের মান 20 থেকে বড় হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু কার্ভটা এরকম বাঁকা হয়েছে। এবং এর উপরে যারা আছে তারা কিন্তু কি বিটা মাইনাস দিকে বা ইলেকট্রন দিকে করছে, ইলেকট্রন বের করছে নিউক্লিয়াস থেকে। আর বিটা পজিটিভ মানে কি, তারা পজিট্রন বের করছে। এখানে আলফা ডিকেও হতে পারে, এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। বাট আমরা ফিজিক্সটা পড়তেছি একটু মডার্ন ওয়েতে, যে আমরা আসলে এগুলো আমাদের কোনো কিছুই অ্যাকচুয়ালি বইতে নাই। বাট আমি মনে করি যে এই যুগে এসে বা এই সময়ে এসে আমাদের এগুলো অন্তত জানা দরকার, ঠিক আছে, যে আমরা কি পড়তেছি অ্যাকচুয়ালি, যে এগুলো কিন্তু না জানার মতো আসলে কিছু না, এবং এগুলো খুবই 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 ইম্পর্টেন্ট একটা টপিক। তা আমরা আশা করি আমরা সবাই বুঝছি মোটামুটি কম বেশি, এবং এইগুলো নিয়ে ইনশাল্লাহ আমাদের আর কোনো সমস্যা কিন্তু আমাদের হবে না, ঠিক আছে। এই গ্রাফটা বুঝতে হবে তোমাদের, এই গ্রাফটাও কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। এবং দেখো আমি তার ধারাবাহিকতা আমি যা বললাম মুখে সব এখানে লেখা আছে, যে আনুভূমিক অক্ষে কে আছে, উলম্ব অক্ষে কে আছে, তারপর আমি বলে দিছি এখানে দেখো আনুভূমিক অক্ষে কে আছে, আণবিক অক্ষে কে আছে, উলম্ব অক্ষে কে আছে। স্টেবল রিজন বলতে আসলে আমি কি বুঝাচ্ছি, নিচের রেডিও অ্যাক্টিভ রিজন, নিচেরটা কি রেডিও অ্যাক্টিভ, উপরেরটা রেডিও অ্যাক্টিভ। হ্যাঁ, স্টেবিলিটি বেল্ট বলা হয়, ডাকটা আমরা দিলাম না, এটাকে স্টেবিলিটি বেল্ট বলা হয়, ঠিক আছে, বেল্ট। তাহলে সেই স্টেবিলিটি বেল্টের যদি জেটের মান 20 থেকে ছোট হয় বা 20-এর সমান হয়, তাহলে সেক্ষেত্রে 1 হইতে হয়। এবং উদাহরণ দিয়েছি হিলিয়াম, কার্বন, ক্যালসিয়াম, ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে। পরবর্তীতে আমরা কি বললাম, যে জেটের মান 20 থেকে বড় হয়, তখন সেক্ষেত্রে কিন্তু নিউটন এবং অনুপাত প্রায় 1.6-এর কম হইতে হবে, 1 থেকে 1.6-এর মতো করে। তারপর ক্ষয় প্রক্রিয়া তো আমরা বুঝতে পারতেছি যে বিটা মাইনাস ক্ষয় হয়, আলফা ক্ষয় হয়, বিটা প্লাস ক্ষয় হয়। বিটা প্লাস মানে সেখানে আমরা বুঝাচ্ছি কি আমাদের পজিট্রন ক্ষয় হবে। এইগুলো নিয়ে আমি সামনে আলোচনা করবো, জাস্ট মানে নেক্সট ক্লাসে কী পড়াবো তার ধারাবাহিকতা আমি এখানে একটু দিয়ে দিচ্ছি। কিন্তু আমাদের আজকের ক্লাসটা আশা করি সবাই বুঝতে পারছো। আমরা এটাই আসলে চিন্তা করলাম যে ফিজিক্সটা আসলে কীরকম, এবং আমরা আইসোটোপ পড়লাম, প্রথমে আইসোটোপগুলো পড়লাম, আইসোটোপের সংজ্ঞাগুলো দিলাম। তারপর সেখান থেকে আমরা দেখলাম যে আসলেই নিউক্লিয়াস স্টেবল হলেও 82 কি সব কিছু না, 82-র আগেও সেটা আনস্টেবল হতে পারে। এই জন্য দেখলাম 3300টা নিউক্লিয়াস এই পর্যন্ত আবিষ্কার হয়েছে, তার মধ্যে মাত্র 251 থেকে 280টা মাত্র স্থিতিশীল, এই জন্যই আর কি। বাকি সবগুলাই কি ওই সিলেক্টেড রিজিয়ন, ওই যে আমাদের এই দাগটা আর এই দাগটার কি আছে বাইরে আছে, বাকি সবাই মানে এই দাগগুলোর মধ্যে 251 থেকে 80টা আছে, আর এই দাগগুলোর বাইরে আছে প্রায় 3000টা নিউক্লিয়াস, ঠিক আছে। এবং সবাই পরস্পর আইসোটোপ, এবং 83-র উপরে যে মৌলগুলো আছে সেগুলো সর্বদাই কি তেজস্ক্রিয়। আশা করি আমরা বুঝতে পারছি আজকের ক্লাসটা। তো এই ক্লাসটা বুঝে থাকলে তোমরা অবশ্যই নোটগুলো করবা নিজের মতো করে। আমি এখানে কিছু দেখিয়ে দিয়েছি, আমার কথাগুলো তোমরা পজ করে করে নোট করবা, সুন্দরভাবে বিভিন্ন কালার ইউজ করে নোট করবা, তাহলে মাথায় থেকে যাবে অ্যাকচুয়ালি। কারণ এগুলা নোটটা নিজের, আসলে তুমি আমার পিডিএফ রেখে দাও বা আমার এটার স্ক্রিনশট নিয়ে রেখে দাও, এটা আসলে কোনো লাভ নেই। তুমি যখন নিজের খাতায় নিজে নোট করবা তখন তোমার একবার পড়াও কিন্তু হয়ে যাচ্ছে। তা আশা করি সবাই আমরা বুঝতে পারছি আজকের ক্লাসটা। নেক্সট ক্লাসে আমরা এই ধারাবাহিকতায় আমরা আরও ইম্পর্টেন্ট কতগুলো কথা বলবো, যেগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, তোমাদের এসএসসি পরীক্ষার জন্য। যেমন আলফা বিটা গামার বৈশিষ্ট্যগুলো কী কী এবং কেন তারা এই বৈশিষ্ট্যগুলো দিচ্ছে, সেইগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো ইনশাল্লাহ। এবং আজকের ক্লাসটা ছিল মূলত যারা জানতে আগ্রহী তাদের জন্য, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। তো আশা করি সবাই বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।